আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রাকিবুল হাসান। সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি মেডিকেল কলেজ ফর ক্যান্সার হসপিটাল উত্তরায়। আমার সামনে আজকে উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ সোহেল খান। উনি একজন বিশিষ্ট এন্ডোক্রাইনোলজিস্ট, গভর্নমেন্ট সার্ভিসে আছেন। তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে গর্ভকালীন ডায়াবেটিস। তো আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা প্রথমেই জানতে চাই যে জিডিএম জিনিসটা আসলে কি, গর্ভকালীন ডায়াবেটিস যেটা বলা হচ্ছে। গর্ভকালীন ডায়াবেটিস এই জিনিসটা হচ্ছে যে প্রেগনেন্ট হওয়ার পরে আগে থেকে কারো ডায়াবেটিস ছিল না, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পরে বিশেষ করে সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার, স্পেসিফিকলি থার্ড ট্রাইমেস্টারে সবচেয়ে বেশি হয় যদি কারো ডায়াবেটিস ডেভেলপ করে, কিন্তু আগে থেকে ডায়াবেটিস ছিল না, তখন আমরা তাকে বলবো যে গর্ভকালীন ডায়াবেটিস। আচ্ছা, গর্ভকালীন ডায়াবেটিস আমরা বুঝলাম যে সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে, মানে মোটামুটি 14 সপ্তাহ পর থেকে। সাধারণত 14 সপ্তাহের পর থেকে হতে পারে, তবে আমাদের যে স্ক্রিনিং করা হয় সেটা হচ্ছে 24 সপ্তাহের পরে করা হয়। 24 থেকে 25 সপ্তাহের পরে স্ক্রিনিংটা করা, আমরা জিডিএম এর জন্য স্ক্রিনিং করি, সেটা 24 থেকে 25 আচ্ছা, সপ্তাহ পরে। আমরা নর্মাল মানুষের যেভাবে জিডিএম, নর্মাল মানুষের যেরকম ডায়াবেটিস স্ক্রিনিং করি, আমরা কি সেভাবে করি নাকি এটা আলাদা প্রসিডিউর ইউজ করা হয়? এই ব্যাপারটা আপনাকে ধন্যবাদ। এই ব্যাপারটা একটু সম্পূর্ণ আলাদা। যেমন নর্মাল পার্সনের ক্ষেত্রে আমরা যে ডায়াবেটিস ডায়াগনোসিস করি সেটার জন্য আমরা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার দেখি, তারপরে 75 গ্রাম গ্লুকোজ লোড দিয়ে তারপরে আবার 2 ঘন্টা পরে আমরা ব্লাড সুগার দেখি। আর একটা হচ্ছে HbA1c, 3 মাসের যে গড় সেটা দেখি। কিন্তু জিডিএম ডায়াগনোসিস করার ক্ষেত্রে এখানে হচ্ছে যে ফাস্টিং ব্লাড সুগার দেখি, এবং এটার যে কাট পয়েন্টটা এটা হচ্ছে যে নর্মাল পিপুলের থেকে বা নন প্রেগনেন্ট যে অ্যাডাল্ট তার থেকে একটু কম। এটা হচ্ছে যে WHO ক্রাইটেরিয়া অনুযায়ী যদি মোর দেন 5.5 এর বেশি, 5.1 এর বেশি হয়, তখন আমরা তাকে জিডিএম দিই। তারপরে হচ্ছে 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ যদি 8.5 এর বেশি হয়, তখন আমরা তাকে জিডিএম দিই। আর HbA1c যে ব্যাপারটা, এটা সাধারণত প্রেগনেন্সিতে দেখা হয় না, কারণ প্রেগনেন্সিতে আরবিসি টার্ন ওভারটা অনেক বেশি হয়। সে কারণে আমরা HbA1c কে আমরা কাট পয়েন্ট হিসেবে প্রেগনেন্সিতে সম্ভবত আরেকটা ইউজ করা হয়, সেটা হচ্ছে 1 আওয়ার ভ্যালু, সম্ভবত 10 অথবা 10 এর বেশি হলে। 1 আওয়ার আসলে কয়েকটা গাইডলাইন অনুযায়ী বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে যে গাইনোকোলজিস্টদের একটা ক্রাইটেরিয়া আছে, তারপরে আহ, আহ, আমাদের দেশে সাধারণত দুইটা ভ্যালু দিয়ে আমরা বেশি করি, বিশেষ করে 5.1 এবং যেটা হচ্ছে 2 আওয়ার আফটার 75, কারণ তিনটা ভ্যালু করা একটু হ্যাজার্ড, আচ্ছা, কষ্টের বিষয়। আপনার ব্যক্তিগত প্র্যাকটিসে ওভারঅল যেগুলো জিডিএম পেশেন্ট দেখতেছেন, হ্যাঁ, তাদের অধিকাংশ ক্ষেত্রে কোন সময় ডায়াগনোসিস হচ্ছে, সেকেন্ড ট্রাইমেস্টার নাকি থার্ড ট্রাইমেস্টার? আহ, এখন আসলে দুই ট্রাইমেস্টারই হয়, তবে এখন মানুষ অনেকটা সচেতন, বিশেষ করে আমাদের এই জিডিএম এর প্রিভ্যালেন্সটা, বিশেষ করে আমাদের মানে সমাজে অ্যাফ্লুয়েন্সি বাড়ার পরে জিডিএম এর ইনসিডেন্সটা বাড়তেছে আস্তে আস্তে। তো সেই কারণে অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে, গাইনোকোলজিস্টদের স্পেসিফিক্যালি শরণাপন্ন হচ্ছে। তো শরণাপন্ন হওয়ার কারণে এখন দেখা যাচ্ছে যে না, সিডিএমটা আসলে স্ক্রিনিং টেস্ট হিসেবে অনেকেই করে ফেলে প্রেগনেন্সি হওয়ার পরেই। স্ক্রিনিং টেস্ট হিসেবে বিশেষ করে থাইরয়েড, তারপরে ডায়াবেটিস, এই টেস্টগুলো করা হয়, সেখানে আর্লি ডায়াগনোসিস হচ্ছে এখন। আবার কারো কারো ক্ষেত্রে যারা একটু সচেতন না, হয়তো একটু রিমোট এরিয়াতে থাকে, গ্রামে থাকে, তাদের ক্ষেত্রে একটু লেট ডায়াগনোসিস হচ্ছে কারো কারো ক্ষেত্রে। আচ্ছা, জিডিএম হওয়ার ক্ষেত্রে আপনার কাছে ব্যক্তিগতভাবে কি মনে হচ্ছে যে এই ফ্যাক্টর গুলো থাকলে মানুষের জিডিএম হওয়ার পসিবিলিটি অনেক বেশি? কি কি ফ্যাক্টর পাচ্ছেন রিস্ক ফ্যাক্টর হিসেবে পেশেন্টের মধ্যে? ধন্যবাদ আপনাকে। আসলে জিডিএমটা একটা হচ্ছে যে পেশেন্টের যদি ওভারওয়েট থাকে, ওবেসিটি থাকে, তাহলে এটা একটা রিস্ক ফ্যাক্টর। তারপরে হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি অফ জিডিএম, আগে কারো কোনো মায়ের জিডিএম ছিল, এখন পরবর্তীতে আবার সেকেন্ড প্রেগনেন্সিতে যে আবার তার জিডিএম, এটা একটা। তারপরে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, মায়ের ছিল, পরবর্তীতে দেখা গেছে সন্তানের, বিশেষ করে মায়ের ক্ষেত্রে এইটা একটা। তারপরে আরেকটা যেটা বললাম যে আমাদের তো ওবেসিটির যে ট্রেন্ড, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, বিশেষ করে আমাদের লাইফস্টাইল চেঞ্জ। আমরা আগে যেরকম কায়িক পরিশ্রমের ব্যাপার ছিল, এটা কিন্তু এখন আর নাই। সেই কারণে এই কায়িক পরিশ্রম কমে যাওয়ার কারণে ডায়াবেটিসের ইনসিডেন্সটা কিন্তু বাড়বে, সেই কারণে জিডিএম এর ইনসিডেন্সটা এটা একটা কারণ, যে আমাদের সিডেন্টারি লাইফস্টাইলের কারণে এই জিডিএম এর ইনসিডেন্সটা বাড়তেছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটিতে ওভারঅল তো ডায়াবেটিসের প্রিভ্যালেন্সি বেশি। তো আমরা কি জিডিএম এর জন্য জিডিএম টেস্ট করার জন্য কি সেকেন্ড উইক পর্যন্ত ওয়েট করবো, নাকি যখন পেশেন্ট ফার্স্ট ট্রাইমেস্টারে আসবে তখন একটা টেস্ট করতে পারি, নাকি নাকি আপনার কি মনে হয়? আমি এটা একটু আগে বলেছি যে আসলে এখন কোনো মা প্রেগনেন্ট হওয়ার আগের থেকেই
আমরা কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট করতে পারি। মানে প্রি প্রেগন্যান্সি একটা স্ক্রিনিং প্রি-প্রেগন্যান্সি টেস্ট করা উচিত। করা উচিত। যদি সেটা নেগেটিভ থাকে তাহলে সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে একবার করতে পারে, সাবট্রাক্টর আপনার একটা confirmation। সেটা একটা গুড অপশন হতে পারে পেশেন্টের জন্য। তো আমরা আরেকটা বিষয় জানতে চাই যে জিডিএম পেশেন্ট যারা গর্ভকালীন সময় ডায়াবেটিস আক্রান্ত, তো তাদের চিকিৎসার ক্ষেত্রে কি কি অপশন আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে জিডিএম এর যে মেজরিটি অফ দি পেশেন্ট উইথ জিডিএম, আমরা যদি লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি, দ্যাট ইজ হচ্ছে ডায়েটারি মডিফিকেশন, যাদের কন্ট্রা ইন্ডিকেশন নাই তাদের যদি এক্সারসাইজ করা যেতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে খাবার নিয়ন্ত্রণ, যেটা কার্বস কন্ট্রোল করে, সেক্ষেত্রে বলা হয় যে মেজরিটি অফ দি জিডিএম ক্যান বি কন্ট্রোল উইথ ডায়েটারি মডিফিকেশন এক্সারসাইজ। কিন্তু দেখা গেছে যে না, এটা অনেকের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। তো যাদের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না, আমরা মনিটর করি। মনিটর করার পরে একটা পর্যায়ে আমরা আমাদের যে ট্রিটমেন্ট অপশন, সেটা মধ্যে রয়েছে ইনসুলিন। আমরা আসলে কতদিন মনিটরিং করবো লাইফস্টাইল দিয়ে, লাইফস্টাইল এবং দিয়ে আমাদের টার্গেট কত ব্লাড সুগার কন্ট্রোলের ক্ষেত্রে? ব্যাপারটা হচ্ছে যে আমরা হচ্ছে টার্গেটটা হচ্ছে আমাদের ফাস্টিং ব্লাড সুগার আমরা লেস দেন 5.3, এবং 2 আওয়ার আফটার 75, 2 আওয়ার আফটার মিল এটা হচ্ছে লেস দেন 6.7। এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা তো পেশেন্টকে মনিটর করতে থাকি, আমরা দেখবো যে না তার ব্লাড সুগারটা কি। আমরা জিডিএম পেশেন্ট থেকে প্রত্যেকটা জিডিএম পেশেন্টকে ইনডিভিজুয়ালি আমরা এসএমপিজি চার্ট দিয়ে দিই। এসএমপিজি চার্ট দিয়ে আমরা ফলো আপ করি, মনিটর করি যে তার ব্লাড সুগারটা কন্ট্রোলে আছে কিনা। যদি দেখি যে না তার ব্লাড সুগার কন্ট্রোলে আছে, ওয়েল সে হচ্ছে ডায়েটারি মডিফিকেশন আর এক্সারসাইজের মাধ্যমে চলবে। আর যার ক্ষেত্রে কন্ট্রোল হবে না, তখন তার ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট অপশন হিসেবে আমরা ইনসুলিন স্টার্ট। গর্ভকালীন সময় ডায়াবেটিস যদি আমরা কন্ট্রোল করতে না পারি, বাচ্চার ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে আপনার মনে হয়, বা আপনার ব্যক্তিগত অবজারভেশন? থ্যাংক ইউ গুড কোশ্চেন। বিশেষ করে গর্ভকালীন ডায়াবেটিসের যে ইম্প্যাক্ট, এটা বাচ্চার উপরে হতে পারে, মায়ের উপরে। মায়েদের ক্ষেত্রে বিশেষ করে পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার একটা ঝুঁকি থাকে। তারপরে হচ্ছে অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়া, তারপরে প্রিটার্ম লেবার, ঠিক আছে। তারপরে ম্যাক্রোসোমিয়া হয়, বিশেষ করে ডেলিভারির সময় এটা একটা হ্যাজার্ড হিসেবে চলে আসতে পারে। আর বাচ্চার ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাচ্চা ওভারওয়েট হতে পারে, হ্যাঁ, মোর দেন 4 পাউন্ড, 9 পাউন্ডের বেশি হতে পারে, 4 কেজি যেটা বলে, ঠিক আছে, ওভারওয়েট হতে পারে। তারপরে বাচ্চার ক্ষেত্রে পরবর্তীতে এটা একটা বাচ্চার ডায়াবেটিস হওয়ার রিস্ক, যাদের জিডিএম থাকে তাদের ডায়াবেটিস হওয়ার রিস্কটা অনেক বেশি অন্যান্য যাদের জিডিএম নাই তাদের থেকে, ঠিক আছে। এছাড়াও অনেক ইম্প্যাক্ট আছে। আচ্ছা, এমনিতেই যে সকল মহিলা গর্ভকালীন সময় ডায়াবেটিস হয়, বাচ্চা ডেলিভারির পরে আপনি কি মনে করেন এদের লং টার্ম ফলো আপে থাকা দরকার, বা ওভারঅল এদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্স কতটুকু বাড়ে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে অবশ্যই প্রত্যেকটা জিডিএম মাদার, যাদের জিডিএম থাকবে তাদেরকে রেগুলার একটা ফলো আপের মধ্যে রাখতে হবে। কারণ আমরা জানি যে যাদের জিডিএম হয় তাদের পরবর্তীতে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার রিস্কটা বেশি। সেই কারণে আমরা হচ্ছে যে সমস্ত মায়ের ক্ষেত্রে দেখবো জিডিএমটা ডেলিভারির পরপর ফলো আপ করে দেখবো যে না তার ব্লাড সুগার নর্মাল লেভেলে চলে আসছে, তাকেও আমরা ফলো আপ করবো। সেক্ষেত্রে আমরা 1 বছর বা 3 বছর পর পর আমরা একটা ওজিটি করে তার ব্লাড সুগারটা মনিটর করবো। আর যাদের ক্ষেত্রে অলরেডি টাইপ 2 তে কনভার্ট হয়ে গেছে তাদেরকে আমরা হচ্ছে চিকিৎসা দিব। সেটা হচ্ছে ইনসুলিন, বিশেষ করে ল্যাকটেশনাল পিরিয়ডে আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা করবো। আর ল্যাকটেশন পার হয়ে গেলে তখন সেক্ষেত্রে ওরাল ড্রাগ দিয়ে আমরা চিকিৎসা দিই। আচ্ছা, গর্ভকালীন সময়ে কোনো মহিলা যদি ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য ওষুধ খেতে চায়, ইনসুলিন নিতে না চায়, তাদের ক্ষেত্রে কোনো অপশন আছে কিনা? আসলে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড গাইডলাইন, সেখানে আসলে গর্ভকালীন ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে ইনসুলিন ইজ দ্য সেফেস্ট এজেন্ট, ঠিক আছে। কিন্তু কিছু কিছু গাইডলাইন যেগুলো হচ্ছে যেমন নাইস, তারপরে গাইনোকোলজিক্যাল সোসাইটির কিছু কিছু গাইডলাইন আছে, সেখানে মেটফরমিনের ব্যাপারে কিছু পজিটিভ কথা বলা আছে। তো সেক্ষেত্রে যারা একদমই মানে কোনো কিছু দিবেই না ইনসুলিন, ইনসুলিন প্রেসক্রাইব করার পরে রোগী বলছে স্যার এটা ছাড়া কি আছে সেটা দেন, তখন সেক্ষেত্রে হয়তো মেটফরমিন দেওয়া যেতে পারে, কিন্তু চয়েস হচ্ছে আমাদের ইনসুলিন। প্রেগনেন্সিতে এমন কি কোনো কন্ডিশন আছে যেখানে মেটফরমিন দেওয়াই যাবে না বা দিলে ক্ষতি হতে পারে? প্রেগনেন্সিতে হ্যাঁ, মেটফরমিন বিশেষ করে যে সমস্ত ওরাল ড্রাগ দেওয়ার কোনো অপশন নেই, এরকম কোনো কন্ডিশন আছে নাকি সবাইকে আমরা মেটফরমিন দিতে পারি অন্যান্য গাইডলাইন কথা চিন্তা করলে? না, মেটফরমিন এখন কোনো পেশেন্ট যদি লিনেন থিন থাকে, বেশি লিনেন থিন, হ্যাঁ, আন্ডারওয়েট, সেই সমস্ত পেশেন্টকে আমরা মেটফরমিন দিতে পারি, এটা আন্ডারওয়েট লুজ, ঠিক আছে।
তো সেক্ষেত্রে আমরা মেটফরমিন না দিয়ে আমরা তাকে ইনসুলিন। আমরা আরো কিছু ইনফরমেশন পড়ছিলাম, সেটা হচ্ছে লেটেস্ট এডিয়া গাইডলাইন। সেখানে বলা হচ্ছে যে যে সকল মহিলার প্রেগনেন্সিতে হাইপারটেনশন থাকে, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থাকে, প্রি এক্লাম্পসিয়া বা হেপাটিক ডিসফাংশন থাকে, তাদের ক্ষেত্রে মেটফরমিন দিলে ওভারঅল বাচ্চা দেখা যাচ্ছে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি বাচ্চা হতে পারে, রাইট। এই তথ্যগুলো আমরা লেটেস্ট গাইডলাইন লেটেস্ট পাচ্ছি। এটা হচ্ছে তো এই কন্ডিশনগুলোতে অবশ্যই আসলে মেটফরমিন নেওয়াও ঠিক হবে না। না, ইনসুলিন অবশ্যই তাদের ক্ষেত্রে বেস্ট চয়েস। তো যে সকল মহিলা চায় যে আমার গর্ভকালীন ডায়াবেটিস হবে না ডিউরিং প্রেগনেন্সি, তাদের ক্ষেত্রে আপনি লাইফস্টাইল, খাবার দাবার, বিহেভিয়ার এগুলোর মধ্যে কি কি চেঞ্জ আপনি রিকমেন্ড করেন? আচ্ছা, এটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা পেশেন্টকে তার ওয়েটের ব্যাপারে একটা আমরা দেখবো যে ওভারওয়েট, কিন্তু যদি ওভারওয়েট থাকে তাহলে সেক্ষেত্রে তার তো জিডিএম হওয়ার রিস্কটা বেশি কম্পারেটিভলি টু আদার পার্সন। তো সেক্ষেত্রে আমরা তার বিশেষ করে কার্বস এর ব্যাপারে, কার্বোহাইড্রেট কার্বস এর ব্যাপারে একটা রেস্ট্রিকশন দিয়ে দিব। কত পার্সেন্ট খেতে পারবে মানুষ in কার্বস general? ইন জেনারেল তো 40 থেকে 50% কার্বস আমাদের দেশে আপনার ব্যক্তিগত অবজারভেশন কত পার্সেন্ট কার্বোহাইড্রেট খায় মানুষ ম্যাক্রোনিউট্রিয়েন্ট কম্পোজিশন? আমার দেশে হচ্ছে অনেক বেশি খাই। আমরা হচ্ছে প্রায় 70% 80% হচ্ছে আমরা আমার কাছে তো মনে হয় এটা মোর দেন 80%। 80% ওভারঅল ইন জেনারেল আমাদের দেশের মানুষ ওভারঅল কার্বোহাইড্রেট বেশি খায়, এবং একটা বড় অংশ সোর্স হচ্ছে আনহেলদি সোর্স। আনহেলদি সোর্স। আমরা রিফাইন্ড কার্বোহাইড্রেট, রিফাইন্ড কার্বোহাইড্রেট খাই না, হোল Refined গ্রেন থেকে কার্বোহাইড্রেট carbohydrate, পার্সেন্টেজ trans fat, ওভারঅল কম এগুলো কার্বোহাইড্রেট। হচ্ছে একটু বেশি খাওয়া। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনাকে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানলাম যে জিডিএম কখন ডায়াগনোসিস করা যায়, কিভাবে ডায়াগনোসিস করা যায়, এটা প্রতিরোধ করার জন্য কি করা যেতে পারে। তো এই ক্ষেত্রে যদি কারো একবার প্রেগনেন্সিতে জিডিএম থাকে, পরবর্তীতে প্রেগনেন্সিতে আবার হওয়ার পসিবিলিটি আছে কিনা? অবশ্যই, বিশেষ করে কারো যদি ফার্স্ট প্রেগনেন্সিতে জিডিএম থাকে তাহলে পরবর্তী প্রেগনেন্সিতে তার জিডিএম হওয়ার রিস্কটা অনেক বেড়ে যায়। আচ্ছা এবং জিডিএম এর যে মাদার গুলো আছে তাদেরকে পরবর্তী টাইপ 2 ডায়াবেটিস হওয়ার রিস্ক অনেক বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। তো যে সকল বাচ্চা গর্ভকালীন সময় মায়েরা গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্ত থাকে, ওই বাচ্চাদেরকে লং টার্ম কোনো ফলো আপের দরকার আছে, নাকি ছেড়ে দিয়ে রাখলে হবে আদার অন্যান্য বাচ্চাদের মতো? না না, বিশেষ করে জিডিএম যে বেবি গুলো আছে তাদেরকে একটা রেগুলার ফলো আপে রাখলে আমার মনে হয় পরবর্তীতে এটা ডায়াবেটিস হওয়ার যেহেতু রিস্ক বেশি, এবং তাদের লাইফস্টাইলের ব্যাপারেও কাউন্সিলিং করা যেতে পারে। যেহেতু তার মায়ের ডায়াবেটিস ছিল, সেক্ষেত্রে পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি, সেখানে লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারে মাদারকে কাউন্সিলিং করা যেতে পারে। যে কার্বোহাইড্রেট সে যেন ওভারওয়েট না হয়, সে যেন অ্যাপ্রোপ্রিয়েটলি হেলদি লাইফস্টাইল লিড করে, বিশেষ করে খেলাধুলা করে পর্যাপ্ত পরিমাণ, ঠিক আছে, তারপরে জাঙ্ক ফুড অ্যাভয়েড করে, এই ব্যাপারে কাউন্সিলিং করা যেতে পারে। সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধ করার জন্য আপনি বাংলাদেশে যারা উইমেন আছেন তাদের ক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে কি কি রিকমেন্ড করেন ফ্রম এভিডেন্স? ধন্যবাদ আপনাকে। গর্ভকালীন ডায়াবেটিস প্রিভেন্ট করার জন্য আমাদের যে বাংলাদেশের জনগোষ্ঠী রয়েছে তাদের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে আমরা সচেতন হতে পারবো, বিশেষ করে ওয়েটের ব্যাপারে, যে আপনার ওয়েটটা একদম অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়েট লেভেল থাকা উচিত সেটা রাখবেন। তারপরে হেলদি লাইফস্টাইল দিতে হবে, বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ, তারপর হচ্ছে ফুডের ব্যাপারে জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, ঠিক আছে, তারপরে অতিরিক্ত স্ট্রেস না নেওয়া, ঠিক আছে, তারপরে হচ্ছে যে সমস্ত ফুড যেগুলো জাঙ্ক ফুড হিসেবে আমরা গ্রহণ করি সেই ফুডগুলোকে অ্যাভয়েড করা। এই ব্যাপারে আমি বলবো যে জোর দেওয়ার জন্য। আর হচ্ছে মানে অ্যাপ্রোপ্রিয়েটলি টেস্ট করা, বিশেষ করে প্রেগনেন্সির আগে থেকে কোনো মা যদি একটু সচেতন হয়ে তার পরিকল্পিত পরিকল্পিত প্রেগনেন্সি থাইরয়েড প্ল্যান ফাংশন বা ডায়াবেটিস ডায়াবেটিস প্রেগন্যান্সি কনসেপ্ট করার আগে থেকে আগে থেকে তারপরে টেস্ট করে তার দেখে নেয় যে তার কোনো আইজিটি আছে কিনা। যেমন একটা মায়ের যদি আগে থেকে আইজিটি থাকে তাহলে পরবর্তীতে তার কিন্তু ডায়াবেটিস হওয়ার রিস্কটা অনেক বেড়ে যাবে। তো সেক্ষেত্রে সে সচেতন হয়, তাহলে আমার মনে হয় যে তার প্রেগনেন্সি আউটকামটা অনেক। ধন্যবাদ ডাক্তার সোহেল খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।